ওই ছেলেগুলো আমাকে অনেক টাকা দিয়ে এক রাতের জন্য নিয়ে গেল। 5টা ছেলেই যখন আমার শরীর নিয়ে তাদের লালসা মেটাচ্ছিল, তখন হঠাৎ তাদের ষষ্ঠ বন্ধু এসে হাজির। কিন্তু সে রুমের ভেতর ঢুকতেই তার গলা দিয়ে চিৎকার বেরিয়ে এলো। কেননা অবস্থা চাপে পড়ে একজন মানুষ এমন কিছু করতে বাধ্য হয় যা সে কখনো চিন্তাও করেনি, বা অন্য কোথায় কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বপ্ন একজন মানুষকে ধ্বংস করে দেয়। আর আমিও কখনো পূরণ না হওয়া স্বপ্নের আশায় বেরিয়ে পড়ি। আমি রাত 12টার পর থেকে তাদের ছোট্ট ঘরের বিছানায় শুয়ে আছি। একের পর এক ছেলেরা আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল, ব্যথা চরমে। কিন্তু এই সবই আমি নিজের ইচ্ছায় গ্রহণ করেছি। না আমার কাপড় চোপড়ের হুঁশ ছিল, না আমার শরীরের যন্ত্রণার হুঁশ ছিল। দুটি ছেলেতেই আমার অবস্থা এমন করে দিয়েছে যে আমার সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। শুধু এই ভেবেই আমার আত্মা কেঁপে উঠছিল যে এরপরে আরও 3টা ছেলে আসতে চলেছে তাদের লালসা চরিতার্থ করতে, এবং আমাকে তাদের আনন্দের সাথীর সময় দিতে হবে। আমি কল্পনাও করিনি যে আমার জীবনে এমন একটি রাত আসবে। এই সবই অনেক টাকার বিনিময়ে করেছিলাম, তাই পিছিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। আমার দায়িত্ববোধ এবং আমার পরিবারের স্বপ্ন আমাকে এই রাস্তায় নিয়ে এসেছে। তাই আমি এক রাতে 5 ছেলের সাথে রাত কাটাতে রাজি হয়েছিলাম। সাধারণ পরিস্থিতিতে কোনো মেয়ের পক্ষে এরকম ভাবাও সম্ভব নয়, কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই সিদ্ধান্ত নিতে আমার খুব বেশি সময় লাগেনি। তারা সবাই সুস্থ সবল যুবক, যাদের শক্তির কাছে আমি কিছুই না। 2 যুবকই আমাকে মুহূর্তের মতো কাবু করে ফেলে তাদের লালসা চরিতার্থ করেছিল। এই প্রথম কোনো পুরুষের স্পর্শ পেয়েছিলাম। দ্বিতীয় ছেলেটি চলে যাওয়ার সাথে সাথে তৃতীয় ছেলেটি ঘরে প্রবেশ করলো। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম, আমি একটু সময় চাই। কিন্তু সে বলল, আমার কাছে সময় নেই, আমার অন্য বন্ধুরা বাইরে বসে অপেক্ষা করছে। তার কথা শুনে আমার চোখে জল চলে এলো। সে সাথে সাথে আমার দিকে এগিয়ে এলো। আমার চোখের জল উপেক্ষা করে সে আমার উপরে ভেঙে পড়তে লাগলো। আমার শরীরে সহ্য করার শক্তি হারাচ্ছিল। আমি বারবার চেষ্টা করলাম ওকে আমার থেকে দূরে ঠেলে দিতে, কিন্তু সে ততই আমার উপরে আধিপত্য বিস্তার করতে লাগলো। মনে হলো যেন সেই খেলাটা উপভোগ করছে। আমি যখন তাকে ঠেলে দিতাম সে ততই আগের চেয়ে অনেক বেশি উৎসাহ নিয়ে আমার কাছে আসতো। তাই এখন আমি ওকে থামাতে চেষ্টা না করে চুপচাপ সহ্য করে যাচ্ছিলাম। আমার উপর হওয়া এই সর্বনাশ 1.5 ঘন্টা ধরে সে তার তৃষ্ণা মেটাতে থাকলো। আর যাবার সময় আমার ঘাড়ে দাঁতের দাগ দিয়ে বলল, সুযোগ পেলে আবার আমার সাথে সময় কাটাতে আসবে। সে চলে যাওয়ার পর আমি আমার শরীরের দিকে তাকিয়ে আমি কেঁপে উঠলাম। শরীরে এমন কোনো অংশ নেই যেখানে ক্ষত নেই। তৃতীয় যুবক তো আমাকে সবচেয়ে আহত করেছে। বিভিন্ন স্থানে তার দাঁতের চিহ্ন ছিল, এবং তারপরে 2 ছেলেও ঘণ্টাখানেক আমাকে তাদের লালসার শিকার বানালো। তারা আমার প্রতি বিন্দু মাত্র দয়া দেখায়নি, এবং কেন দেখাবে? ওরা আমার একটা রাত একটা বিশাল অঙ্কের টাকার বিনিময়ে কিনেছে। তারা শুধু তাদের ভাগ উসুল করছে। আর এই একটা রাত আমার জীবনের সবচেয়ে অন্ধকার রাত হয়ে গিয়েছে। আমার অবস্থা এমন হয়েছিল যে আমার কোনো হুঁশই ছিল না। ব্যথার কারণে আমি এদিক ওদিক ঘুরতেও পারছিলাম না। আমার চোখ ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। তখনই তারা আমাকে বলল যে তাদের একজন বন্ধু এসেছে। তাকে অস্বীকার করার বা তার বিরুদ্ধে প্রতিবাদ করার মতো শক্তিও আমার অবশিষ্ট ছিল না। ষষ্ঠ ছেলেটি রুমে ঢুকেই আমার বিছানার কাছে এসে আমাকে দেখেই তার চিৎকার বেরিয়ে এলো। কী কারণে তার চিৎকার বেরিয়ে এলো তা জানলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। আমার নাম মধুমিতা, আর আমার বয়স তখন মাত্র 22 বছর। আমি গ্র্যাজুয়েশন করেছিলাম, কিন্তু আজকাল স্নাতকে কিছুই নয়। বিএড করার পরেও মানুষ ডিগ্রি হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এটার সঠিক ধারণা আমি তখন বুঝতে পারি যখন আমি চাকরি খুঁজতে বের হলাম। প্রতিটি কোম্পানির সামনে তরুণ তরুণীদের একটা বিশাল লাইন। নিজের সময় আসার অপেক্ষায় এমতো অবস্থায় আমার মতো একটা মেয়ে কোথায় চাকরি পাবে, যার না আছে কোনো অভিজ্ঞতা, না কোনো বড় ডিগ্রি? কিন্তু চাকরি পাওয়াটা আমার খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল, কারণ বাবার মৃত্যুতে আমাদের শিরদাঁড়া ভেঙে গিয়েছিল। বাড়িতে বাবাই একমাত্র উপার্জনকারী ছিলেন, আর আমরা 3 বোন অবিবাহিত ছিলাম। আমার বড় বোন শিক্ষিত না, তাই রোজগারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে।
আমি যখন বাড়ি থেকে বের হলাম তখন আমি বুঝতে পারলাম বাইরের জগৎটা কত কঠিন। এখন বুঝতে পারলাম বাবা কত কষ্ট করে আমাদের মুখে খাবার তুলে দিতেন। বাবার প্রতি আমার সব সময় রাগ হতো যে তিনি আমাদের ইচ্ছা পূরণ করেন না। আমার রাগে মন খারাপ হয়ে যেত। তবুও তিনি আমাকে খুব আদর করে বলতেন, মা চিন্তা করিস না, একদিন তোরও ভাগ্য ফিরবে। কিন্তু সেই দিন আর এলো না। একদিন বাবা ঘুমের মধ্যেই মারা গেলেন। যখন সকালে আমরা বুঝতে পারলাম যে বাবা আর আমাদের মধ্যে নেই, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে বাবা আমাদের জন্য কতটা ছিলেন। অন্তত তিনি আমাদের লোকেদের কুদৃষ্টি থেকে রক্ষা করতেন আর খাবারের মতো মৌলিক জিনিস থেকে বঞ্চিত ছিলাম না। বাবার মৃত্যুর পর কয়েকদিন পর্যন্ত আমাদের প্রতিবেশী ও পরিবারের সদস্যরা আমাদের সাহায্য করেছিল, কিন্তু ধীরে ধীরে সবাই যার যার জীবনে ব্যস্ত হয়ে পড়ল। আজকের যুগে কে কাকে খাওয়াতে পারে। আমি চাকরির খোঁজে বাড়ি থেকে বেরোতে বাধ্য হয়েছিলাম এবং আমি বুঝতে পেরেছিলাম যে বাইরের জগৎ নারীদের জন্য কতটা কঠিন। আমি কোনো কোম্পানিতে চাকরি পাইনি। প্রতিটি কোম্পানির বাইরে হাজার হাজার যুবক দাঁড়িয়ে। আমি স্কুলের দিকে গেলাম। যখন আমি ঘুরলাম সেখানের অবস্থা আরও খারাপ। অর্ধেক দিনের বেশি কাজ করার পরিবর্তে মাসে মাত্র 6,000 টাকায় পাওয়া যেত। সংসার খরচেই সব টাকা লেগে যেত। এতেও স্কুলের মালিক আমাকে আমার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করলে আমি চুপ হয়ে যেতাম। অনেক খোঁজাখুঁজি করেও কোনো কাজ পেলাম না। তাই আমার এক বন্ধুর ভাইয়ের মাধ্যমে আমি একটি পিৎজা হাউসে ওয়েটারের চাকরি পাই, যেখানে সারাক্ষণ পুরুষ মানুষের ভিড় লেগে থাকতো। সেখানে একটা কালো রঙের কোট আমার হাতে তুলে দেওয়া হলো, যার উপরে পিৎজা হাউসের নাম লেখা ছিল। পরের দিন থেকেই আমাকে কাজের জন্য ডাকা হয়েছিল। তারা ওয়েটার নামে একটি আধুনিক মেয়ে চেয়েছিল, যার কাঁধে ছোট চুল ছড়িয়ে থাকবে এবং সে যেন অনেক মেকআপ করে ডাইনিং হলে দাঁড়িয়ে থাকে। আমি ইউনিফর্মটি আমার ব্যাগে রেখে বাড়ি ফিরে এলাম। আমি তখনও ঠিক করতে পারিনি যে আমি এই কাজটি করতে চাই কি না, কারণ এটা আমার জন্য খুবই কঠিন কাজ। বাবা থাকতে আমাকে কখনোই প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে হয়নি। আর এত আঁটোসাঁটো পোশাক পরে এত পুরুষের মধ্যে পিৎজা হাউসে দাঁড়িয়ে থাকাটা আমার জন্য খুবই অস্বস্তিকর কাজ ছিল। কিন্তু ক্ষুধা একজন মানুষকে সব কিছু করতে বাধ্য করে। আমি যখন সেখান থেকে বাড়ি ফিরে আসি তখন আমার মা দরজার দিকে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে তার চোখে জল চড়ে আসলো। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, তিনি দরজা পর্যন্ত কেন এসেছিলে? তখন মা কাঁদতে শুরু করে বলল, মা, কারেন্ট মিটারের লোকজন এসে আমাদের বিদ্যুৎ কেটে দিয়ে গেছে। মায়ের কথা শুনে আমার হৃদয় কেঁপে উঠল। এখন খুবই গরম, কারেন্ট ছাড়া বেঁচে থাকা খুব কঠিন। কিন্তু গত 2 মাস ধরে আমরা বিল দিতে পারিনি। সম্ভবত সেই কারণেই আমাদের বিদ্যুৎ কেটে দিয়েছে। মায়ের চোখের জল আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, আমি একটা ভালো জায়গায় চাকরি পেয়েছি। কাল থেকে আমাকে কাজে যেতে হবে। মা আমার মাথায় হাত রেখে বললেন, এখন তুই আমাদের ভরসা, আর তোকেই তোর 2 বোনের বিয়ের ব্যবস্থা করতে হবে। মা আমার কাঁধে একটি ভারী দায়িত্ব দিয়ে দিলেন। আমি ভাবছিলাম কিভাবে আমি এই দায়িত্ব পালন করব, কিন্তু আমাকেই এই দায়িত্ব পালন করতে হবে। মা জিজ্ঞেস করছিলেন আমি কোথায় চাকরি পেয়েছি, কিন্তু আমি তাকে বলতে চাইনি আমি কোথায় চাকরি পেয়েছি। আমি মাকে বললাম যে আমি একটি বড় কোম্পানিতে একটি ভালো চাকরি পেয়েছি। আমার কাজের সময় ছিল বিকাল 3টা থেকে 11টা পর্যন্ত। আমি অনেক কষ্টে মাকে এই কথাটা বলেছিলাম। আমার চাকরির সময় জেনে তিনি অবাক হয়ে আমার দিকে তাকাতে লাগলেন যে এটা কোন কোম্পানি যেখানে বিকাল 3টায় তোকে কাজে রাখে। আমি মিথ্যা বলেছিলাম যে এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এখানে 24 ঘন্টা কাজ চলে। এই সময়ে আমাদের টাকার এতই প্রয়োজন ছিল যে তিনি আমাকে প্রশ্ন করার পরিবর্তে আমার মা আমাকে প্রচুর আশীর্বাদ করলেন। পরের দিন দুপুর 2টায় পিৎজা হাউসের জন্য বেরিয়ে পড়লাম। আমি কি জানতাম এখান থেকে আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাবে। পিৎজা হাউসে আসার পর ইউনিফর্ম চেঞ্জ করেছিলাম। ম্যানেজার আমাকে পিৎজা হাউসের দরজার কাছে দাঁড় করিয়ে বললেন, আজ তোমার প্রথম দিন, তাই তুমি আসা যাওয়ার সবাইকে সম্মানের সাথে স্বাগত জানাবে। তারপরে আমার দিকে তাকিয়ে সে রেগে বলল, এটা কি রকম হলো? আগে তুমি তোমার মেকআপ করো। ম্যানেজারের কথা শুনে আমি তো টেনশনে পড়ে গেলাম, কারণ আমার মেকআপ ছিল না।
সেখানে উপস্থিত আর একটি মেয়ে তার মেকআপ নিয়ে সে আমার মুখের উপরে খুব দ্রুত তার হাত নাড়ছিল এবং তারপরে আমি যখন আয়নায় নিজেকে দেখলাম আমি অবাক হয়ে গেলাম। আমি জানতাম না যে আমি এত সুন্দর। আমার গায়ের রং ফর্সা, কিন্তু একটু মেকআপ করার পর আমি পুরোপুরি উজ্জ্বল হয়ে উঠলাম। আয়নায় নিজেকে দেখছিলাম, তখন মেয়েটি বলতে শুরু করলো যে এই লোকগুলো তোমাকে শুধু তোমার সৌন্দর্যের জন্যই এখানে রেখেছে, নইলে কাজ করার জন্য তো অনেক লোক আছে। আমি জানলাম যে আমি আমার যোগ্যতার জন্য নয়, আমার সৌন্দর্যের কারণেই এই কাজটি পেয়েছি। কাজের প্রথম দিনটি আমার জন্য খুবই কষ্টের ছিল। আমি 3টা থেকে দরজায় দাঁড়িয়ে এখানে আসা নারী পুরুষদের স্বাগত জানাচ্ছি। মহিলাদের সংখ্যা খুবই কম, বেশিরভাগ পুরুষরাই আসছিলেন। শেষের দিকে আমার পায়ে খুব ব্যথা ছিল, তারপরেও বাসে ধাক্কা খেতে খেতে রাত 12টার দিকে বাসায় পৌঁছালাম। মা জেগে আমার জন্য অপেক্ষা করছিল। আমি মায়ের সাথে বসে খাবার খেয়ে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়লাম। আমি বাবাকে খুব মিস করছি। বাবা আমার বেশিরভাগ ক্ষোভ সামলাতেন, তবুও আমি সব সময় তার সাথে এটা সেটা নিয়ে রাগ করতাম। আমি পায়ে ব্যথায় ছটপট করতে করতে বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে পড়েছি। পরের দিন আবার 2টার দিকে বাসা থেকে বের হলাম। আজ আমাকে দরজার কাছে দাঁড় না করিয়ে অর্ডার নেওয়ার কাজটি দেওয়া হয়েছিল। এই কাজটা আমার কাছে কিছুটা সহজ মনে হয়েছিল, কিন্তু কিছু সময় পরে বুঝেছিলাম এই কাজটা মোটেও সহজ নয়। আমি যার কাছেই অর্ডার নিতে যেতাম প্রায় পুরুষরা আমার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে হাসতো এবং জবাবে আমাকেও হাসতে হতো, কারণ এটাই আমার কাজের নিয়ম। তারা ইচ্ছাকৃতভাবে অর্ডার দিতে অনেক সময় নিত। মাঝে মাঝে অর্ডার দেওয়ার সময় আমার এত কাছে আসতো যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। এখন আমি ভালোই বুঝতে পারছি যে এই পিৎজা হাউসটি ওয়েটারের কারণেই চলতো। এখানে আসা বেশিরভাগ পুরুষই আসতো শুধুমাত্র মেয়েদের জন্য। দিনগুলো এভাবেই চলে যাচ্ছিল এবং আমি এখানে কাজ শুরু করা 1 মাস হয়ে গেল। সেই 1 মাসে অনেক কিছু ঘটে যা আমার জন্য খুবই অদ্ভুত ছিল। পুরুষদের অর্ডার দেওয়ার অজুহাতে কাছে আসা এবং ডবল মিনিংযুক্ত শব্দ ব্যবহার করা। কিন্তু এই চাকরির সবচেয়ে ভালো জিনিস হলো বেতন ছাড়াও এই 1 মাসে প্রচুর টিপের টাকা জোগাড় হয়েছিল। সেই টাকায় আমি বিদ্যুতের বিল মেটাতে ব্যবহার করি। ধীরে ধীরে পিৎজা হাউসের পরিবেশে অভ্যস্ত হয়ে পড়ি। প্রতিদিন সন্ধ্যায় 5 জন ছেলে পিৎজা খেতে এসে কোণার টেবিলে বসত। সেই টেবিলটা ছিল আমার ভাগে। আমি প্রতিদিন তাদের কাছে অর্ডার নিতে যেতাম। তারা 5 জনই 24 থেকে 25 বছর বয়সী যুবক, যারা আমার দিকে গভীর দৃষ্টিতে তাকাতো। আজও যখন আমি তাদের কাছে অর্ডার নিতে গেলাম, তাদের একজন জিজ্ঞেস করে, তুমি এখানে বাধ্য হয়ে কাজ করো তাই না? আমি হ্যাঁ বলে দিলাম। সে সাথে সাথে তার কার্ডটি বের করে আমার সামনে রেখে বলল, তোমাকে খুব ভদ্র মেয়ে বলে মনে হচ্ছে। যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে দয়া করে আমাকে মনে রেখো। আমি কিছু না ভেবেই কার্ডটি তুলে আমার কোটের পকেটে রাখলাম। আমি যখন কার্ডটি নিলাম সে হাসলো। তারপরে এই চলতে থাকলো। প্রতিদিন আমি তাদের অর্ডার নিতে যেতাম। তাদের একজন আমাকে প্রশ্ন করত। এইভাবে প্রতিদিনের কথা বলার কারণে আমাদের মধ্যে কিছুটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। 2য় মাসও দেখতে দেখতে পার হয়ে গেল। তারপর একদিন মা আমাকে বললেন যে তোর বড় দিদির খুব ভালো একটা সম্বন্ধ এসেছে আর তারা তাড়াতাড়ি বিয়ে করাতে চায়। মায়ের কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম, কারণ সবে মাত্রই আমি বাড়ির খরচ বহন করেছি। বিয়ের দায়িত্বের কথা ভাবতেও পারিনি। মা বলতে শুরু করেন, তোর কোম্পানি থেকে লোন নে, অনেক বড় কোম্পানি, লাখ টাকা লোন পেলেও তোর দিদির বিয়ে ভালোভাবে হয়ে যাবে। আমার বড় দিদি 24 বছর বয়সী এবং মা তাকে নিয়ে খুবই টেনশনে ছিলেন। এখন আমি কিভাবে মাকে বলবো যে আমি পিৎজা হাউসে ছোট্ট একটা চাকরি করি? আমি কিভাবে লাখ টাকা জোগাড় করব? তাই আমি মায়ের কথার কোনো রিপ্লাই দেইনি। কিন্তু মায়ের চোখে আশার আলো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমার মা নিশ্চিত ছিলেন যে আমি কোম্পানি থেকে লোন পাবো, আর আমি ভাবছিলাম আমার মিথ্যা আমাকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছে। পরের দিন আমি কাজের সময় সারাক্ষণ টেনশনে ছিলাম, যেটি আমার সাথে কাজ করা মেয়েটি লক্ষ্য করেছিল। সে আমাকে বলল, মধুমিতা, তোমার খুব মন খারাপ মনে হচ্ছে। আমি তাকে বলেই দিলাম আমার বড় দিদির বিয়ে দিতে হবে, কিন্তু আমার কাছে এত টাকা নেই। আমার কথা শুনে সে বলল, তাহলে এত খরচ করার কি দরকার? কোনো রকমভাবে বিয়ে দিয়ে ছেড়ে দাও। ওর কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। ও ঠিকই তো বলেছে, এত বড় করে করার কি দরকার? বাসায় এসে মাকে পরামর্শ দিলাম,
দিদিকে সাধারণভাবে বিয়ে দিতে। কিন্তু আমার কথা শুনে মা বলতে শুরু করেন যে আমাদের অবস্থার কথা সবাই জানে না। ছেলের পরিবার আগে থেকেই যৌতুকের একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে, আর এখন যদি তোর দিদিকে খালি হাতে বিদায় দেই তাহলে ওর শ্বশুরবাড়ির লোকেরা সারা জীবন ওকে কথা শোনাতে থাকবে। মায়ের কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, দিদির এমন জায়গায় বিয়ে দেওয়ার কী দরকার? আমার কথা শুনে তিনি রেগে গিয়ে বললেন, অনেক কষ্টে একটা ভালো সম্পর্ক এসেছে, তাতেও তুই দোষ খুঁজছিস? আর যদি তোর বাবা বেঁচে থাকতেন তাহলে এসব নিয়ে আমাকে ভাবতে হতো না। যে কোনো উপায়ে তিনি মেয়ের বিয়ের টাকা জোগাড় করতেন। মায়ের চোখে জল দেখে মনে খুব কষ্ট পেলাম। তিনি তো ঠিকই বলেছেন, বাবা বেঁচে থাকলে কোনো না কোনোভাবে টাকা জোগাড় করতেন। আমি মাকে জড়িয়ে ধরে কথা দিলাম যে আমি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে দেব। আমি নিজেও জানতাম না এত টাকা কোথায় পাবো আমি। বাবার ছায়া সত্যিই সন্তানের জন্য বড় আশীর্বাদ। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়েও সন্তানকে জীবনের সব সুখ দেয়। আমার পক্ষে বাবার জায়গা নেওয়া খুবই কঠিন ছিল। এভাবেই টেনশনেই দিনগুলো কেটে যাচ্ছিল। পিৎজা হাউসের ম্যানেজারের সাথে টাকার কথা বলেছিলাম, কিন্তু আমার কথা শুনে তিনি এমনভাবে আমার দিকে তাকালেন যে আমি নিজেই মাটিতে ঢুকে যেতে চাইলাম। ওই ছেলেগুলো প্রতিদিন পিৎজা খেতে আসতো। আমি ওদের অর্ডার নিতে সেখানে গেলে ওদের একজন জিজ্ঞেস করলো, কী ব্যাপার, আজ তোমার মুখটা একদম বিষণ্ণ দেখাচ্ছে? কেন জানি না তার কথা শুনে আমার চোখে জল চলে এলো। সে বারবার বলতে লাগলো আমার সমস্যা তাকে জানাতে। না চাইলেও আমি তাকে আমার সমস্যার কথা বললাম, কারণ আমিও এমন একজনকে খুঁজছিলাম যার সাথে আমি আমার অনুভূতি এবং কষ্ট শেয়ার করতে পারি। আমার কথা শুনে তার মুখে হাসি ফুটে উঠল এবং বলল, তুমি এত ছোট একটা ব্যাপারের জন্য মন খারাপ করেছো? আমরা তোমাকে আমাদের কার্ড দিয়েছিলাম যাতে কোনো সমস্যা হলে তুমি আমাদের মনে রাখতে পারো। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম। আমি কল্পনাও করতে পারিনি যে ওই 5 অপরিচিত ছেলে আমাকে টাকা দিতে পারে, কিন্তু তারা 5 জনই সঙ্গে সঙ্গে আমাকে লাখ টাকা অফার করলো। আমি তাদের দিকে তাকিয়ে রইলাম। সে বলল যে 20,000 টাকা দেওয়া তাদের জন্য কোনো ব্যাপার না, তবে আমাকেও তাদের জন্য কিছু কাজ করতে হবে। তাদের কথা শুনে আমি অনেক সময় ধরে চেষ্টা করেও বুঝতে পারলাম না আমি ওদের কি কাজে লাগতে পারি। তারপর আমি ঘাবড়ে গেলাম এবং বললাম যে আমি একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমি কোনো অন্যায় কাজ করতে পারবো না। তারা হেসে বলল যে আমরা শুধু প্রস্তাব দিয়েছি, অ্যাকসেপ্ট করা বা না করা তোমার ইচ্ছে, কিন্তু আজকের যুগে নিজের হলেও কেউ তোমাকে 1 লাখ টাকা দেবে না। কথা তো তাদেরও ঠিক ছিল, কিন্তু আমি আমার ইজ্জত হারিয়ে লাখ টাকা পেতে চাইনি। তাই আমি তাদের না করে দিলাম। যখন বাড়ি ফিরলাম তখনও মা ও দিদি আমার জন্যই অপেক্ষা করে বসেছিলেন। মা জানালো দিদির শ্বশুরবাড়ির লোকজন 1 মাস পর বিয়ের কথা বলেছে এবং তারা তাদের ছোট ছেলের জন্য দিদির পাশাপাশি মেজো দিদিকেও তাদের বাড়ির বউ করতে চায়। এতে এক খরচেই 2 বিয়ে হয়ে যাবে। মেজো দিদির সম্বন্ধের কথা শুনে খুশি হয়েছিলাম, কিন্তু 1 মাসের কথা শুনে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল। টাকার কোনো খবর নেই, আর মা আশায় বুক বেঁধে রয়েছেন। আমি এক ঝলক দিদির মুখের দিকে তাকালাম। অনেক দিন পর সেখানে খুশির আভা দেখতে পেলাম। আমি আমার দিদির শ্বশুরবাড়ির লোকেদের সাথেও দেখা করেছি। সত্যি তারা খুবই ভালো মানুষ, কিন্তু আজকের যুগে যৌতুক ছাড়া কে মেয়ে বিদায় করে? তারাও এই সমাজেই বাস করে। আমি চিরকাল আমার বোনেদের সুখ দেখতে চেয়েছিলাম। আমি মাকে বললাম, তুমি বিয়ের বন্দোবস্ত করো, টাকার ব্যবস্থা হয়ে যাবে। আমার কথা শুনে ঘরে খুশির জোয়ার বইল, কিন্তু তারা জানতো না তাদের এই খুশি আমার ইজ্জতের বিনিময়ে মিলছে। পরের দিন আমি সেই 5 ছেলের কথায় রাজি হয়ে যাই। তারা হেসে বলল, আমরা জানতাম তুমি রাজি হবে। তারা 5 জনই প্রস্তাব দিল তারা আমাকে 1 রাতের জন্য তাদের সাথে নিয়ে যাবে। আমি আমার মাকে বললাম যে বছর শেষ হওয়ার কারণে কোম্পানিতে অনেক কাজ আছে, তাই আমাকে কোম্পানিতে 1 রাত থাকতে হবে। আর কোম্পানি আমার লোন পাস করেছে, তাই আমাকে তাদের কথা মানতে হয়েছে। লোন পাস হওয়ার কথা শুনে মা এত খুশি হয়েছিলেন যে তিনি আমাকে রাত থাকারও অনুমতি দিয়ে দেন। আর আমি পিৎজা হাউস থেকে ছুটির পর ওই 5 ছেলের সাথে চলে গেলাম। তারা তাদের নিষ্ঠুরতার দ্বারা আমাকে ক্ষত বিক্ষত করেছিল। যখন 6ষ্ঠ ছেলেটি ভিতরে আসে আমাকে দেখে তার চিৎকার বেরিয়ে গেল।
কারণ পুরো বিছানা রক্তে ভিজে গেছিল এবং সম্ভবত আমি জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিলাম। সে সাথে সাথে আমাকে কোলে করে গাড়িতে তুলে একটি ছোট হাসপাতালে নিয়ে আসে। সেখানে ডাক্তার সম্ভবত তার পরিচিত কেউ ছিল। কয়েক ঘন্টা আইসিইউতে থাকার পর আমার অবস্থা কিছুটা ভালো হলো, কিন্তু আমার ক্ষত বিক্ষত শরীর আমার সর্বনাশের সাক্ষ্য দিচ্ছিল। সেই ছেলেটিও সেই 5 জনেরই বন্ধু ছিল, কিন্তু তার মধ্যে কিছুটা মানবতা ছিল এবং আমার প্রতি তার করুণা হয়েছিল। নইলে হয়তো আমি ওই বিছানাতেই মারা যেতাম। আমি আমার মাকে ফোন করে বলেছিলাম যে আমাকে কোম্পানি থেকে ছাড়েনি। ছেলেটি নিজেই হাসপাতালের যাবতীয় খরচ বহন করেছিল এবং তার বন্ধুদের কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে আমাকে দিয়েছিল। ওই 5 জন খুব বড়লোক বিজনেসম্যান বাবার ছেলে ছিল, যারা চাইলে আমার ইজ্জত নষ্ট না করেও সাহায্য করতে পারত। আমি সুস্থ হওয়ার পর আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং টাকাও আমার হাতে আসে, কিন্তু এখন কিছুই আগের মতো ছিল না। ছেলেটি আমাকে তার কারখানায় চাকরির প্রস্তাব দিয়েছিল এবং আমাকে আশ্বাস দিয়েছিল যে আমি সেখানে সম্মানের সাথে কাজ করতে পারবো। আজ আমার 2 বোনের বিয়ে হয়ে গেছে এবং আমি ওই ছেলেটির কারখানায় কাজ করছি। একটা কথা আমি ভালোভাবে বুঝতে পেরেছি যে বর্তমান সময়ে বিনা স্বার্থে সাহায্যকারীর সংখ্যা হাতে গোনা। কাজ করা মেয়েদের প্রতি সর্বদা সম্মানের চোখে তাকান, কারণ তারা খুব অসহায় হয়ে ঘর থেকে বের হয়। এমনকি তারা আঁটোসাঁটো পোশাক পরে পিৎজা হাউসের দরজায় দাঁড়িয়ে থাকলেও। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।